নতুন একটা রাজনৈতিক দল আসলো, ঘোষণা হলো। যদি 5ই আগস্টের প্রেক্ষাপট বলি, এই রাজনৈতিক দলটি বেশ প্রভাবশালী এই মুহূর্তে। বিএনপি আছে, জামায়াত ইসলামী আছে, আরও রাজনৈতিক দলগুলো আছে, সেই সঙ্গে নতুন একটি রাজনৈতিক দল, তরুণ শিক্ষার্থীদের একটা রাজনৈতিক দল। এই মুহূর্তে আসলে এই রাজনীতিতে এটার প্রভাব কীরকম, মানে যদি ইতিবাচক নেতিবাচক দুটোই বলি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আলোচনায় ফয়েজ ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভকামনা থাকলো। ডেফিনেটলি এই জুলাই অভ্যুত্থানের প্রত্যক্ষ ফসল হচ্ছে এই রাজনৈতিক দলটি। বাংলাদেশের রাজনীতি নিয়ে গত 53 বছরে আমাদের হতাশা অনেক। এই দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তীতে অর্জন যেমন অনেক আছে, কিন্তু সেই অর্জনটা কখনো কখনো ম্লান হয়ে গেছে আমাদের রাজনৈতিক অনৈক্য এবং অস্থিরতার কারণে। আমাদের রাজনীতিবিদরা একে অপরের উপরে আস্থা রাখতে পারেন না এবং আস্থার সংকট এতটাই চরমে উঠে যে তারা একে অপরের অধীনে নির্বাচনে বিশ্বাস করতে পর্যন্ত পারেননি। না পারার ফলে অরাজনৈতিক লোকদের হাতে নির্বাচিত হয়ে 5 বছর ক্ষমতা চালানোর পদ্ধতি সব দলই বিভিন্ন সময় চেয়েছে। শুরুতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী 95-96-তে চেয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ এসে যখন আবার ক্ষমতায় জেকে বসেছে তখন বিএনপি সহ অন্য অনেক দল আবার ওই পদ্ধতি চেয়েছে। তার মানে সব রাজনৈতিক দলের চাওয়া হচ্ছে রাজনীতির বাইরের লোকদের দ্বারা পরিচালিত একটা সরকারের মাধ্যমে তারা নির্বাচিত হবেন। এর মানে হচ্ছে এদেশের রাজনীতিবিদরাই তাদের রাজনীতি দ্বারা সন্তুষ্ট ছিলেন না, ফলে সাধারণ মানুষ তো সন্তুষ্ট হওয়ার থেকে দূরে আছে, এটা খুব স্বাভাবিক। দ্বিতীয় হলো এই দেশের রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে একরকম কথা বলেন, ক্ষমতার বাইরে গেলে আর এক রকম কথা বলেন, এটা অনেক সময় মেলানো যায় না। তৃতীয় হলো তারা যে আশ্বাস দেন ক্ষমতায় যাওয়ার আগে, ক্ষমতায় গিয়ে সেই আশ্বাসের ধারে কাছে অনেক সময় থাকেন না। এরপরে হচ্ছে গিয়ে রাজনীতি এমন একটা রাষ্ট্র ব্যবস্থাটা এমন একটা জায়গায় আছে যে যারা ক্ষমতায় থাকে তারা শতভাগ ভোগ করে আর ক্ষমতার বাইরে যারা তাদেরকে শূন্য করে ফেলে, এরকম একটা অবস্থা। নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, এটা 16 বছরে এত ব্যাপকতা পেয়েছিল যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। বিভিন্ন কারণে যেহেতু প্রচলিত ধারার রাজনীতির প্রতি মানুষের এক ধরনের অ্যালার্জি কাজ করে, সেই বিবেচনায় এই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং তারুণ্য নির্ভর একটা শক্তি, তাদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা বেশি হওয়াটা তাদের জন্য সংকটের কারণ হতে পারে। এক হচ্ছে এই গণ-অভ্যুত্থানের ফলে যেই শক্তিটার উত্থান হলো, যারা রাজনৈতিক দল করলো, এদের কোনো ইউনিফাইড আদর্শভিত্তিক অবস্থান তৈরি হয়নি সঙ্গত কারণেই। কারণ 36 দিনের একটা যুদ্ধ, 36 দিনের যুদ্ধে বিভিন্ন দলমতের লোকরা একসঙ্গে সেই যুদ্ধ করেছে। তারা কেউ কেউ তার দলে ফেরত গেছে, নির্দলীয় কিছু আছে, আবার বিভিন্ন দল থেকে আসা কেউ কেউ থেকে গেছে। ফলে এইখানে এটা একটা মূলত আদর্শভিত্তিক যে একটা অবস্থান ভিত্তি তৈরি হওয়া দরকার, সেটা আর সুযোগই হয়নি। ফলে এই যে বিভিন্ন গ্রুপ থেকে আসা, বিভিন্ন দলের আদর্শ নিয়ে আসা অথবা নির্দলীয় অবস্থানের তারা এসে এক জায়গায় হলো, তারা একটা দল করলো, তাদের প্রতি প্রত্যাশা অনেক। কিন্তু 36 দিনে তো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় না। এই ছেলেটাই হয়তো কেউ আগে ছাত্রলীগের সমর্থক ছিল, কেউ হয়তো ছাত্র দলের সমর্থক ছিল, কেউ শিবিরের সমর্থক ছিল, তারা এসে এখন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, কিন্তু ক্যারেক্টার যে আগের থেকে পুরোপুরি পাল্টে গেছে এটা আশা করা খুব কঠিন। ফলে তাদেরকে মানুষ অবজার্ভ করবে যে আগের রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের মতোই পাওয়ার যারা থাকে তাদের মতোই গাড়িটাকে রিকুইজিশন নিয়ে অন্যায়ভাবে তারা নিয়ে আসে কিনা, তারা দেখবে তারা চাঁদাবাজিতে সম্পৃক্ত হয় কিনা, তারা দেখবে কমিটি করতে গিয়ে যে এক গ্রুপ পদ নিলে আর এক গ্রুপ স্লোগান দিয়ে মাঠে নেমে পড়ে ওর নেতৃত্ব মানি না, যেটা ট্র্যাডিশনাল পলিটিক্স হয়ে আসে, এইসব করছে কিনা। এবং এইসবের কিছু সিমটম ইতিমধ্যে দেখা শুরু হয়ে গেছে। ফলে এদের প্রতি প্রত্যাশা বেশি বলে অল্প ঘটনায় আবার হোঁচট খাওয়ার সম্ভাবনাও মানুষের বেড়ে যাবে। সেই বিবেচনায় এটা অত্যন্ত স্পর্শকাতর একটা সময়, স্পর্শকাতর একটা পদক্ষেপ তারা নিয়েছে। ফলে তারা যদি সতর্কতার সঙ্গে ডিল করতে না পারে, তাহলে যৌক্তিকতা যেমন আছে এই দলের, তেমনি তাদের আবার যে আপরাইজিং বা তাদের যে সুসংহত অবস্থান যেরকম হওয়া প্রত্যাশা অনেকের, সেটা নাও হতে পারে। ফলে এখনও এটার কনক্লুশন করার টাইম আসেনি, আমরা অবজার্ভ করতে পারি। আমি কোনো কিছু নিয়ে অতি উৎসাহী বা অতি উচ্ছ্বসিত হই না, ফলে শুভেচ্ছা জানাই।
শুভকামনা আছে, কিন্তু এই মাঝামাঝি জায়গায় থেকে প্রত্যাশা নিয়ে যদি তারা প্রত্যাশার অনুযায়ী চলে বা তার থেকে ভালো করে, নিশ্চয়ই আমাদের আরও আকাঙ্ক্ষা তৈরি হবে, সমর্থন, দোয়া থাকবে, শুভকামনা থাকবে। কিন্তু যদি না পারে, তাহলে অন্য প্রচলিত ধারার রাজনৈতিক দলের থেকে ভিন্ন কিছু না হলে মানুষ তাদেরকে ছেড়ে এদের দিকে যাবে কেন? আমি একটু ফয়েজ আহমদ আপনার কাছে আসবো। এই নতুন রাজনৈতিক দল নিয়ে যদি একটা প্রশ্ন করি, সেটা নতুন রাজনৈতিক দল গঠন হবার পরে একটা অভিযোগ শোনা যাচ্ছে, যদি আমি একদম খুব নমনীয়ভাবে বলি, যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই নতুন দলটির প্রতি সহানুভূতিশীল, অনেক কিছু কয়েকটি ঘটনা দিয়ে আরও বেশি অভিযোগ করা হচ্ছে। এই অভিযোগকে সরকার একটু বিব্রত কিনা? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে আমার অত্যন্ত প্রিয় মানুষ ডক্টর সুশান্ত দাকে ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই, দর্শকদেরকে শুভেচ্ছা। আপনি প্রশ্ন করার সময় যেটা বলছেন যে একটু নরম করে বলি, সরকারের লোক বলে নরম করবেন না। প্রথম কথা হচ্ছে যে আপনারা প্রশ্নটা কড়া করে বলেন। প্রশ্ন অতীতে নরম করে করতে করতে আসলে স্বৈরাচারের জন্ম হয়েছে, ফেসিবাদের জন্ম হয়েছে। আমরা চাই যে সাংবাদিকরা প্রশ্নগুলি শক্তভাবে করুক, এতে করে আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা থেকে আমরা বেরিয়ে আসার সুযোগ পাবো এবং জাতিকে আপনি সঠিক পথটা দেখাতে সুবিধা হবে। আর এই যে অভিযোগটা বিভিন্ন দিক থেকে করা হচ্ছে, বিভিন্নভাবে বলা হচ্ছে, এখানে আমি একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে 8 আগস্ট এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের এক্সিস্টিং কোনো ক্রিয়াশীল পলিটিক্যাল পার্টিকে তার কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য পূর্বানুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। এটা তার রাজনৈতিক অধিকার, সরকারের দিক থেকে কোনো ছাড় নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের এখানে সরকারের দায়িত্ব ছিল সকল গণতান্ত্রিক মত, সকল গণতান্ত্রিক শক্তি যেন তার নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ প্রচার বা তার বক্তব্য, বয়ান, বিবৃতি প্রচারের জন্য একটি সুষ্ঠু পরিবেশ থাকে, সেই বিষয়টা নিশ্চিত করা। আমরা দেখেছি গত 16 বছর সেই অধিকারটুকু মারাত্মকভাবে কেড়ে নেওয়া হয়েছে। আমরা দেখেছি কেউ তার বাসায় বসে ড্রয়িং রুমে একটা পারস্পরিক আলাপ আলোচনা করছে, বা কারো বাসায় কেউ লাঞ্চের বা ডিনারের দাওয়াতে গেছে, সেখানেও অ্যারেস্ট হয়েছে, যে গোপন বৈঠক করার অভিযোগে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দলকে একটা ছোট্ট সমাবেশ করার জন্য ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে ধর্ণা দিতে হয়েছে। কখনো কখনো অনুমতি মিলেছে, কখনো কখনো অনুমতি যে নিতে গিয়েছে সেই অ্যারেস্ট হয়েছে। তো সেই বাস্তবতায় তো বাংলাদেশের মানুষ ফিরতে চায় না। এর ফলে এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, সরকারের অনেক চ্যালেঞ্জের মধ্যে একটা অন্যতম দায়িত্ব ছিল সকল রাজনৈতিক দল, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকল গ্রুপের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা, যেখানে সবাই তার রাজনৈতিক চর্চাটা করতে পারবে। সুতরাং যদি আপনি মনে করেন যে সরকারের কোনো সহযোগিতা থেকে থাকে, সরকারের এই সহযোগিতা শুধু এই ছাত্ররা একটা রাজনৈতিক দল করছে তাদের জন্য নয়। বিএনপি, জামাত, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, তারপরে গণতন্ত্র মঞ্চ সহ যত ক্রিয়াশীল রাজনৈতিক দল এখানে সক্রিয় রয়েছে, সবাই পেয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না। তারপরেও আপনি দেখেন আমাদের এখানে রাজনৈতিক যে বাস্তবতা, এই রাজনৈতিক বাস্তবতায় ধরেন যেই রাজনৈতিক দলটি গতকাল গঠন হলো, সেই রাজনৈতিক দলের তো যে শীর্ষ নেতা হয়েছেন বা যারা কমিটিতে এসেছেন, এরা প্রত্যেকেই ভোটার ছিলেন। আমি আর অন্য সকল কিছু বাদ দিলাম, শুধু ভোটার তো ছিলেন। ভোটার হিসেবে তিনি কোনো না কোনো দলকে ভোট দিতেন। কিন্তু ভবিষ্যতের রাজনীতিতে এদের দলই যখন নির্বাচনে অংশ নিবে, সে তার ওই দলকে ভোট দিবে না। সুতরাং ওই দলের তো একটা ভোট কমলো অ্যাটলিস্ট। একইভাবে এক্সিস্টিং যে ভোট ব্যাংক আমাদের এখানের, এই ভোট ব্যাংকে তো তাদের একটা স্টেক তৈরি হলো নতুন করে। সুতরাং রাজনৈতিক দলগুলির মধ্যে এটা নিয়ে এক ধরনের উদ্বেগ থাকবে, তাদের উদ্বেগ খুব যৌক্তিক কারণে চিন্তা থাকবে যে আমি এভাবে চিন্তা করতাম, আগামী এদিন আমার রাজনৈতিক নতুন এই দলটি গঠন হওয়ার পর আমার চিন্তার প্যাটার্নটা এরকম চেঞ্জ হবে। সেই কারণে শুধু রাজনৈতিক কৌশলের কারণে অনেক ধরনের কথা হতে পারে। কিন্তু সরকার আগেও পরিষ্কার করেছে, এখনও পরিষ্কার, এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। কিন্তু প্রফেসর ইউনূস নিজে ক্ষমতায় আসতে চান না, সো উনি কেন একটা রাজনৈতিক দল পেট্রন করতে যাবেন, কেন গঠন করতে যাবেন? এখন কথা হচ্ছে, কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায়, উনি যদি শুধুমাত্র বলেন যে তোমরা যদি রাজনৈতিক দল গঠন করো, অনেকে মনে করবে আমি তোমাদেরকে মাঠে নামাই দিছি কিনা, উনি এই চিন্তা করে তো তাদেরকে আটকানোর অধিকার ওনার নেই। আছে কি? নেই। ওনার উপদেষ্টা পরিষদে 3 জন এই আন্দোলনের সক্রিয় এবং সামনে থেকে যারা ভূমিকা রেখেছে, এরকম 3 জন উপদেষ্টা পরিষদে আছেন।
তাদের একজন ওনাকে বলেছেন যে স্যার আমি মনে করি যে সরকারে নয় আমার রাজপথে থাকা উচিত, আমি রাজনীতি করতে চাই। উনি বলেছেন যাও, তুমি রাজপথেই থাকো। এই বাস্তবতায় যেই লোক সরকার থেকে বেরিয়ে চলে আসলো রাজনীতি করবে বলে, সুতরাং এটা তো একদম পরিষ্কার যে কেউ যদি রাজনীতি করতে চায় তাকে রাজনীতিতে এসে রাজনীতি করতে হবে, সরকার থেকে রাজনীতি করা যাবে না। এর বাইরেও সরকারের কোনো উপদেষ্টা বা অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তির কোনো বক্তব্য, বিবৃতি বা অবস্থানের মধ্য দিয়ে এখন পর্যন্ত এরকম কিছুই প্রমাণিত হয় নাই যে সরকার একটি রাজনৈতিক দল গঠন করে দিচ্ছে। তারপরেও নাগরিকদের মধ্যে বা রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মধ্যে এই বিষয়ে যেই সন্দেহটুকু আছে, আমি মনে করি এই সন্দেহটুকু থাকা ভালো। এই সন্দেহটুকু থাকলে আপনি প্রতিনিয়ত প্রশ্ন করবেন, নরম নয় বরং কঠিন করেই প্রশ্ন করেন। এতে করে সরকারের কারো কারো মধ্যে যদি এই ধরনের মনোভাব ন্যূনতম আসে, সে সতর্ক হবে। আপনার অবস্থান, আপনার এই সচেতন অবস্থান সরকারের ইতিবাচক পথ চলায় ভূমিকা রাখবে। সুতরাং এক কথায় যদি বলি, এই রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সম্পর্ক ওইটুকুই যেটুকু সরকারের সঙ্গে বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে। পটুয়াখালীর ডিসি বাস রিকুইজিশন করেছেন, এটা নিয়ে তো পিরোজপুরের ডিসি বাস রিকুইজিশন দিয়েছেন, এটা নিয়ে একটা কথা হয়েছে, সেটা নিয়ে আমরা খোঁজখবর নিয়েছি। আমরা জানতে পেরেছি ওখানে শহীদ পরিবারের রিকোয়েস্টে উনি 5টা বাসের ব্যবস্থা করে দিয়েছেন এবং এগুলি সরকারি কোনো খরচ সরকার বহন করবে না সেই মর্মে। এই খরচ সকল যারা নিয়েছে তারাই বহন করেছে। তারপরও আমার মনে হয় যে এতটুকুও সম্পৃক্ত হওয়ার কোনো যৌক্তিক কোনো কারণ নেই। একটা জিনিস বলি যে আমি জানি না, মানে আমাদের আমলাতন্ত্র নিয়ে তো অনেক প্রশ্ন আছে। আমাদের আমলাতন্ত্র বলি, আমাদের সাংবাদিকতা বলি, সব কিছুই কিন্তু না একটা আস্তে 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 করে একটা ভূমিকা রেখেছে যে একটা জিনিস সিস্টেমকে নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে। সুতরাং আমলাতন্ত্রে যারা আছেন তাদেরও এমন কোনো কাজ করা উচিত হবে না যেই কাজে, ব্যক্তির কাজে টোটাল সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। সুতরাং ওইটা এখন পর্যন্ত আপনাকে আমি নিশ্চিত করতে পারি, ওইখানে শুধুমাত্র ওই শহীদ পরিবারের একটা অনুরোধের ফলে ডিসি একটা ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু সরকারের এখানে কোনো আর্থিক সংশ্লেষ নেই। সেটা ওই যারা গাড়িটি ভাড়া নিয়েছেন তারাই টাকা দিয়েছেন, উনি শুধুমাত্র বলে দিয়েছেন দেওয়ার জন্য। এই